বাংলাদেশের ইতিহাসে না, আমি বলবো পাকিস্তানের ইতিহাসেও এরকম ঘটনা আর ঘটে নাই যে বাংলাদেশের কোনো সাংসদ, কোনো মন্ত্রী কোনো দেশে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, বিশেষ করে পাশের দেশে তো নয়। সুতরাং এটাও একটা চিন্তার বিষয় আছে যে কোথায় অভাবটা ছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ফখরুল ইমাম ভাই, আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি যে নিরাপত্তার কথা আমরা শুনি, জননিরাপত্তা। একজন মাননীয় সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হয়েছেন, তার যে ঘটনাটি সেটি দিয়ে আলোচনা শুরু করতে চাই। সংসদ সদস্য ভারতে গিয়ে খুন হলেন এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যারা এই হত্যাকারী তারা বাংলাদেশি, ভারতীয় কেউ না। আপনি নিরাপত্তাটা কিভাবে দেখেন যে একজন সংসদ সদস্য তার বাড়তি নিরাপত্তার প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ আপনাকে, এবং আমার সঙ্গে দুইজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে এইটা কিন্তু আমাকে খুব ভাবিয়ে তুলেছে, কারণ আমাদের এখানে পার্লামেন্টে একটা নিয়ম আছে, চালু আছে, যে কোনো পার্লামেন্ট মেম্বার যদি বাইরে যায় সেশনের সময় অবশ্যই নিতে হবে যখন সেশন চলে, এবং সেশনের যখন চলে না তখনও স্পিকারের একটা পারমিশন লাগে তাদের, এবং এই পারমিশনের সঙ্গে প্রটোকলটা জড়িত। তো সুতরাং আমার কাছে খুব অবাক লেগেছে যে ইনি গেলেন ওখানে, যেভাবে অনেক রকম তো আমরা জানি না। তো নিরাপত্তা এখন তো মনে হচ্ছে যে কলকাতাতে তো নিরাপত্তার অভাব, কারণ ওই জায়গাটা বেছে নিয়েছে এইভাবে যারা আপনার এর সঙ্গে জড়িত ছিল। এখানেও তো ছিলেন উনি, এখানে তো কিলিংটা করতে সাহস পায় নাই। হয়তো কলকাতায় একটা নির্জন একটা ফ্ল্যাটের মধ্যে দিয়ে ওনাকে যতদূর জানা গেছে ওনাকে কিল করেছে, আবার বাংলাদেশি। এটা তো একটা মনে হয় যে এটা একটা কমফোর্টেবল জায়গায় কিলিংটা হয়েছে। আর বাংলাদেশের ইতিহাসে না, আমি বলবো পাকিস্তানের ইতিহাসেও এরকম ঘটনা আর ঘটে নাই যে বাংলাদেশের কোনো সাংসদ, কোনো মন্ত্রী কোনো দেশে হত্যাযজ্ঞের শিকার হয়েছে, বিশেষ করে পাশের দেশে তো নয়। সুতরাং এটাও একটা চিন্তার বিষয় আছে যে কোথায় অভাবটা ছিল। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, তার মানে বোঝা যায় যে উনি যখন গেছেন তখন আমাদের দেশের পুলিশকে বা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে গেছেন। ওইখানে ওনার এক বন্ধুর বাসায় ছিলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে বর্ডার যখন পাচ্ছেন ওনার তো লাল পাসপোর্ট, যেদিক দিয়ে পাসন, দর্শনের দিকেই পাসন, যখন এটা এন্ট্রি হয় সঙ্গে সঙ্গে এই খবরগুলো তো চলে যাওয়ার কথা। এখানে একটু সন্দেহ লাগে যে নিরাপত্তা এখানে একটু একটু আছে, বিঘ্নিত হয়েছে। তো সুতরাং এটা আমাদের দেখার বিষয়, ইনভেস্টিগেশনে বাকিগুলো জানতে পারবে। তো চলাচলের নিরাপত্তা কিন্তু আমাদের দেশেও এখন একটু ভয়াবহ পর্যায়ে এখন কিন্তু হয়েছে। চলাচলের নিরাপত্তার মধ্যে অ্যাক্সিডেন্ট আসে একটা, মনে করেন ধরেন এই যে গাড়ি যানবাহন, এবার দেখেন সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি মারা গেছে। আর রেলওয়ের কথা তো বলতেই পারবেন না আপনি, এরকম দুর্ঘটনা রেলওয়ে এক মাসের মধ্যে 2 বার আমরা কোনোদিন কল্পনা করেছি? আমার কাছে মনে হয় যে আমাদের সার্ভিস সেবার মান খুব নিম্নে গেছে। কারণ আমরা এখানে দেখি স্টেশন মাস্টারের গাফলতি, যে আপনার এই ফ্ল্যাগ দেখায় তার গাফলতি, মানে কোনো কাজেই লোকজন মনোযোগ দিয়ে কাজ করতে পারছে না। যেটি স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই ঘটনায় ভারতীয়রা জড়িত না, বাংলাদেশিরাই জড়িত, যে কথাগুলো আসছে, তাহলে সেটাই আমি বললাম তো আপনাকে, কতটা দুর্ধর্ষ হলে সেটি পার্শ্ববর্তী একটি দেশে গিয়ে সেখানে এই ধরনের একটি ঘটনা ঘটিয়ে আবার তারা ফিরে আসতে পারে। সেটাই আমি আলোচনা করলাম আপনার সঙ্গে, যে সাধারণত এসব ঘটনা হয় যেখানে একটু মনে করে যে নিরাপত্তা বোধ ফিল করে। বাংলাদেশে তো মারতে পারতো তাকে, কিন্তু যে কোনো কারণেই হোক বাংলাদেশিরাই যদি মেরে থাকে তাকে, তাহলে ভারতে নিয়ে মেরেছে, তার মানে ওইখানে নিরাপত্তার কোনো একটা আছে, ত্রুটি আছে, যার জন্য ওরা মনে করেছে যে এখানে মারলে পরে আমরা হয়তো বেঁচে যাব। কিন্তু পুলিশি তৎপরতা এতটা ছিল যে ওরা বাঁচতে পারে নাই, হয়তো বা আগামীতে আমরা দেখব যে আটকে গেছে। সুতরাং এখন এই নিরাপত্তাটা আমাদের দেশেও, নিরাপত্তা কিন্তু অনেকগুলো কারণে আসে। একটা হলো তার মধ্যে আমাদের দেশে অর্থনীতি আপনার এই এমন এক পর্যায়ে গেছে, অর্থনীতিটা এর সঙ্গে জড়িত আছে করাপশন।
এই করাপশন আর অর্থনীতির দুইটা আপনার কিন্তু একদম তৃণমূল পর্যায়ে চলে গেছে। সুতরাং আজকে আপনি নিরাপদ না আমি নিরাপদ এটা বলা খুব মুশকিল, কারণ মানুষ কোথায় কিভাবে এই আপনার সংক্ষুব্ধ হচ্ছে সেটা কিন্তু আমরা জানি না। রাজনৈতিকভাবে তো ওই সরকার ধরেন কন্ট্রোল করেছে, কিন্তু অর্থনীতিটা কি করবে? এই যে বাজেট আসতেছে, এই বাজেট নিয়ে তো অনেক কথা হচ্ছে যে এবারেরও বাজেট আপনার ব্যাংক ঋণ ছাড়া হবে না। 2,65,000 কোটি টাকার আগের দিন বলেছিলাম আমি, তার মধ্যে 1,65,000 কোটি টাকা হলো এনবিআরের কল্যাণে আসবে, আর 1,00,000 কোটি টাকা প্রায় $9 বিলিয়ন এটা বাইরে থেকে আসবে। এমনি $100 বিলিয়ন আমাদের কিন্তু আছে, বৈদেশিক ঋণ আছে। তারপরে দেখেন একটা অফশোর ব্যাংকিং নিশ্চয়ই আপনি জানেন, টাকাটা বাংলাদেশি, এই টাকাটা ডলারে কনভার্ট করে ব্যবসাটা করবেন আপনি বিদেশে, এবং সেই বিদেশ থেকে ব্যবসা করে প্রফিটটা আবার এখানে জমা দিবেন। সেখানেও $5.6 বিলিয়ন আটকে আছে। এই যে ব্যবসায়িক, আমি শুনেছি এর মধ্যে ব্যবসায়ের একটা সম্পর্ক আছে এই নিরাপত্তা খুনের মধ্যে। সুতরাং এই যে এত টাকা, এত করাপশন, এত আপনার এগুলোতে কিন্তু আমার মনে হয় যে কোনো সময় এখানে এই যে ডিলগুলো হয়, ব্যবসায়িক ডিলগুলো, ইনফ্লেশন হচ্ছে, এই যে টাকার আপনার লেনদেন হচ্ছে, ইনফ্লেশন মানে যে সিন্ডিকেট হচ্ছে, এগুলোর প্রভাব পড়তে পারে। ফখরুল ভাই, আপনি নিজেও একজন সংসদ সদস্য ছিলেন, একজন সংসদ সদস্যের সঙ্গে আসলে কি এমন বিরোধ যে তাকে এরকম নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় বা হয়েছে? বাংলাদেশে তেমন রাজনৈতিক প্রতিপক্ষেও এরকম ঘটনা ঘটেনি এরকম? না, এটা খুব দুঃখজনক। সংসদ সদস্য ব্যাপারটা, যাতে আমরা জানি যে স্বাধীনতার পরবর্তী সময়ে বেশ কয়েকজন সংসদ সদস্য হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এখানে একটা কথা আমি বলি আপনাকে, প্রত্যেকটার লেভেল আছে একটা, তাই না? যে আমাদের সবাই তো রাজনীতি করে, সবাই কি সংসদ সদস্য হবে? তা তো নয়। কেউ মেম্বার হবে, কেউ ইউনিয়ন চেয়ারম্যান হবে, কেউ উপজেলা চেয়ারম্যান হবে, কেউ মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের চেয়ারম্যান হবে, কেউ মেয়র হবে, কেউ সংসদ সদস্য হবে। এটা কিন্তু পার্টি ঠিক করে, কিন্তু সেই ব্যবস্থাটা ভেঙে যাচ্ছে। আমরা নমিনেশনের পাশাপাশি কি দেখতে পাচ্ছি, আমরা স্বতন্ত্র দাঁড়ি করে দিচ্ছি। এখন এই লেভেলটা যদি আপনার উপরে নির্ভর করে, নমিনেশন সিস্টেমটা, আমাদের সংবিধান কিন্তু দলকে স্বীকৃতি দিয়েছে, কোনো ব্যক্তিকে স্বীকৃতি দেয়নি। আর আমাদের দল, নিবন্ধিত দল হচ্ছে প্রায় 42টার উপরে। সুতরাং আমি দল থেকে যখন নমিনেশন দেব, মনে করেন আমার এলাকায় 5 জন লোক আছে আমার দলের, আমি তাকেই দেব যে পার্লামেন্টকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? আর জেতাটা তো আমার না, আমাকে দল জেতাবে। দল করি কেন আমি? দল আমাকে জেতাবে। এই দেখেন না, ইন্ডিয়াতে কি হলো, আমিতেই দাঁড়াবে না ইয়েতে দাঁড়াবে, রায়বেরেলিতে দাঁড়াবে, এটা নিয়ে ওর ভাই বোনে ঠিক করলো। দুখানে তো পরিচিত না, কিন্তু দলটা পরিচিত, এবং কাকে আপনার লাগবে সেটাকে আপনি যদি নিজেই স্ট্যান্ডার্ডটা নামিয়ে ফেলেন, কারো দোষ নেই।